দৌলতদিয়া ঘাটের পন্টুন থেকে নদীতে পড়া বাস উদ্ধার, চালক ও হেলপার আহত। আমি নামতে যাচ্ছিলাম না, আমি জোর করে নামাইছি। আমাদের যেহেতু নামাই দিছে, এখানে কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই আমরা ফিরতে পারছি। প্রশাসন যদি আমাদেরকে যদি না নামাইতো তাহলে পরে আজকে আমরা ওই একই পরিস্থিতির শিকার হইতাম। দুই জেলায় সড়কে প্রাণ গেছে 6 জনের। দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফ এর পুশিং চেষ্টা প্রতিহত করেছে বিজিবি, অর্ধ শতাধিক মানুষের শূন্যরেখায় অবস্থান। টাঙ্গাইলের ভুয়াপুর ও গোপালপুরের 2 গ্রামে 144 ধারা ভেঙে হামলা ভাঙচুর। গতকালের সংঘর্ষে একজন নিহতের জের, এলাকা থমথমে। বিদ্যুতের দাম বৃদ্ধিতে দুশ্চিন্তায় কৃষক, বাড়তে পারে ফসলের উৎপাদন খরচ, খাদ্যশস্যের বাজার অস্থিরতার শঙ্কা। ধানের দাম কম, পানির বিল বেশি, সার ফসফেটের দাম বেশি। কারেন্টের বিল বাড়লে তো এই ডিবের পানির যখন তাই সবনও তো ওরা বেশি টাকা ধরবেই। এই 1 বিঘা জমি বাড়তে হবে কোনো দিন, এরাই থাকবে। কিনার হলে খরচ বাড়তে হচ্ছে, বিদ্যুতের বিল বাড়তে হচ্ছে। দর্শক আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সাথে আমি আছি রাহেলা জ্যোতি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার থাকছে পুরো খবর। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে আবারও নদীতে বাস পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। আহত হয়েছেন বাস চালক ও হেলপার। ফেরিতে ওঠার আগেই বাস থেকে নেমে যাওয়ায় যাত্রীদের কেউ হতাহত হননি। সকাল 9:30টার দিকে 7 নম্বর ফেরিঘাটে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মেহেরপুরের গাংনী থেকে 40 জনের মতো যাত্রী নিয়ে ঢাকার গাবতলী আসছিল এসবি পরিবহনের একটি বাস। দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার পর নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় বাসটি। ঘাট কর্তৃপক্ষ বলছে, বাসটি ঘাটে পৌঁছানোর পর সব যাত্রীকে নামিয়ে দেওয়া হয়। নদীতে পড়ে যাওয়ার পর বাস চালককে উদ্ধার করা হয়। এই ঘটনায় বাস চালক ও সহকারী সামান্য আহত হয়েছেন। এখন পর্যন্ত নিখোঁজের কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। ঘটনার পর জেলা প্রশাসক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘাট পরিদর্শন করেছেন। পরে উদ্ধারকারী জাহাজ হামজা নদীতে পড়ে যাওয়া বাসটিকে উদ্ধার করে তীরে আনে। আমি লাস্ট যাত্রী ছিলাম, যে বাস থেকে নামছি। আমার পরে আর কোনো যাত্রী ছিল না, আমি নামতে যাচ্ছিলাম না, আমি জোর করে নামাইছি। যাই হোক, এরপরে বাসটা ব্রেক ফেল করে একদম সরাসরি নদীতে যে যায় আর কি। আমাদের যেহেতু নামাই দিছে, এখানে কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই আমরা ফিরতে পারছি। প্রশাসন যদি আমাদেরকে যদি না নামাইতো তাহলে পরে আজকে আমরা ওই একই পরিস্থিতির শিকার হইতাম। আলহামদুলিল্লাহ আমরা সবাই সেফ আছি। যাত্রীরা যারা ছিলেন সবাই যে বাস থেকে নেমে গেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমরা পরবর্তী সকল যাত্রায় আমরা অনুরোধ করছি যাত্রীদেরকে তারা যাতে অবশ্যই বাস থেকে নেমে যান, এবং এই বিষয়টি কঠোরভাবে তদারকি করার জন্য আমি নির্দেশনা প্রদান করছি সংশ্লিষ্ট সকলকে। এই বিষয়ে আরো জানাতে দৌলতদিয়া ঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রুবেলুর রহমান। রুবেল, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা, একটু বিস্তারিত জানাবেন। যদি সকাল 9:30টার দিকে ঠিক দৌলতদিয়া 7 নম্বর ফেরিঘাটের অ্যাপ্রোচ সড়ক থেকে বাসটি কিন্তু যখন ফেরিতে ওঠার আগ মুহূর্তে সকল যাত্রীদের, এখানে যারা দায়িত্বরত প্রশাসনিক কর্মকর্তারা ছিলেন বা কর্মচারীরা ছিলেন, তারা কিন্তু সকল যাত্রীকে নামিয়ে দিয়েছিলেন ফেরিতে ওঠার পূর্ব মুহূর্তে। ঠিক সেই মুহূর্তে কিন্তু এই এসবি সুপার ডিলাক্সের বাসটি কিন্তু এই 7 নম্বর ফেরিঘাটের এই পন্টনের উপর থেকে কিন্তু অতিরিক্ত গতিতে যে দাঁড়িয়ে থাকা যে কবরী ফেরি ছিল, সেই কবরী ফেরিতে উঠে স্বাভাবিক গতির থেকে বেশি গতিতে উঠে যায়, এবং অপর প্রান্তের যে ব্যারিয়ার ছিল বা অপর প্রান্তের যে র্যাম ছিল সেটি ভেঙে কিন্তু নদীতে পড়ে যায়। এবং এই ফেরিটি অনেক পুরনো, যার কারণে অনেকে কিন্তু ধারণা করছেন যে পুরনো ফেরি হওয়ার কারণে কিন্তু সেই র্যাম ভেঙে নদীতে পড়ে যান। এরপরেই কিন্তু এখানে দেখেছি যারা উদ্ধার তৎপরতা চালিয়েছেন তারা কিন্তু স্বল্প সময়ের মধ্যে এখানে উদ্ধারকারী জাহাজ এই ঘাটে দৌলতদিয়ার অন্য আরেকটি ঘাটেই স্থানান্তরিত করা ছিল, সেটি দ্রুত সময়ের মধ্যেই ঘাটে এসে কিন্তু বিআইডব্লিউটিএ, ফায়ার সার্ভিস সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় আমরা দেখেছি 12টার আগ মুহূর্তে কিন্তু এই বাসটিকে টেনে উপরে তোলা হয়েছে। হতাহতের কথা যদি বলি তাহলে প্রশাসনের সঙ্গে কথা বলে, যাত্রীদের সঙ্গে কথা বলে যেটি
যে এখানে যে সকল যাত্রীরা ছিলেন, বাসটি কিন্তু মেহেরপুরের গাংনী থেকে ছেড়ে এসেছিলেন ঢাকার গাবতলীর উদ্দেশ্যে। এখানে আসার আগ মুহূর্তে কিন্তু বাসটিতে প্রায় 38 থেকে 40 জন যাত্রী ছিল এবং সকল যাত্রী নেমে যাওয়াতে কিন্তু কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শুধুমাত্র বাসের যিনি চালক এবং সহকারী ছিলেন তারাই কিন্তু বাসে ফেরিতে ওঠার আগ মুহূর্তে ছিলেন। বাস যখন নদীতে পড়ে যায়, ঠিক বাসের চালকও নদীতে পড়ে যান। পরবর্তীতে কিন্তু তিনি স্থানীয়দের সহায়তায় উঠে আসে। তো জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে গত বাস দুর্ঘটনার পরে কিন্তু তারা অনেক সুপারিশ করেছেন। আজকের বাসডুবিতে কিন্তু তারা একটি তদন্ত কমিটি গঠন করেছেন। সব মিলিয়ে তারা এখানে কি কারণে দুর্ঘটনাগুলো ঘটছে এটি শনাক্ত করে কিন্তু মন্ত্রণালয়ে সুপারিশ করবেন এবং দুর্ঘটনা রোধে যথাযথ পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা করবেন। রুবেল, আপনাকে ধন্যবাদ সেখানকার বিস্তারিত জানানোর জন্য। দেশের বিভিন্ন সীমান্তে পুশিনের চেষ্টা অব্যাহত রেখেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। লালমনিরহাটের কয়েকটি সীমান্ত থেকে 33 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাধা দেয় বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। এতে পণ্ডু হয়ে যায় বিএসএফ এর পুশিনের চেষ্টা। বর্তমানে সীমান্তে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। এছাড়া নওগাঁর সাপাহার সীমান্তে 17 জনকে এপারে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বিজিবি বাধা দেওয়ায় তারা শূন্য রেখায় অবস্থান করছে। একই পরিস্থিতি পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তেও 10 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করে বিএসএফ, কিন্তু বিজিবির বাধায় এপারে ঢুকতে না পেরে শূন্য রেখায় ভারতীয় অংশে অবস্থান করছে তারা। এদিকে গতকাল চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে 28 জনকে পুশিনের চেষ্টা করা হলেও বিজিবির কঠোর অবস্থানের কারণে তাদের সরিয়ে নেওয়া হয়েছে ভারতের অভ্যন্তরে। পুশিনের বিষয়ে আরো জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনিসুর রহমান। আনিস, সীমান্তে কি অবস্থা দেখতে পাচ্ছেন এখন, আর বিজিবি কি বলছে, একটু বিস্তারিত জানাবেন। জ্যোতি, আপনাকে একটু জানিয়ে রাখি যে আমি কিন্তু এখন আদিতবাড়ি উপজেলার দুর্গাপুর সীমান্তে রয়েছে। আপনাকে একটু যদি আমি দেখাতে পারি যে সীমান্তে কিন্তু উৎসুক মানুষ তারা কিন্তু এসেছেন এই পুশিনের বিষয়ে দেখতে, অনেকে দূর দূরান্ত দেখতেও এসেছেন। কিছুক্ষণ আগে বিজিবি এবং বিএসএফ ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক শুরু হয়েছে, সেটি এখনও চলছে। ওনাদের বৈঠক শেষ না হওয়া পর্যন্ত ওনাদের কাছ থেকে আমরা কোনো তথ্য পাচ্ছি না, তবে বৈঠক শেষ হলে হয়তো আমরা কিছু জানতে পারবো বিজিবির কাছ থেকে। আর লালমনিরহাটের 4টি সীমান্তে কিন্তু আজকে 33 জনকে পুশিনের চেষ্টা করেছে বিজিবি, কিন্তু বাধা দিয়েছে এলাকাবাসী সহ। তারা এখন কিন্তু ভারতীয় অংশেই রয়েছে, ভারতীয় জিরো পয়েন্টের ভিতরে ভারতীয় অংশে রয়েছে। আমি এখন একটু কথা বলবো আদিতবাড়ি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ইউপি সদস্য আব্দুর রাজ্জাক। আপনি একটু জানাবেন যে আপনাদের এখানে তো প্রায় এরকম ঘটনা ঘটে, আপনারা জনপ্রতিনিধি বিজিবিকে কিভাবে সহায়তা করছেন এবং এই নিয়ে কি ভাবছেন আপনারা সীমান্তের লোকজন? জি, আমি আব্দুর রাজ্জাক সরকার, 1 নং দুর্গাপুর ইউনিয়ন পরিষদের 3 নং ওয়ার্ডের মেম্বার। আমি রাত 3টা থেকে 3:30টার মধ্যে জানতে পারলাম যে দুর্গাপুর সীমান্তের 25 পিলার এবং 25-এর সাব পিলার 6S দিয়ে 7 এবং 5 জন নাগরিককে পুশিন করা হচ্ছে। তখন আর একজন মেম্বার আছে আমার সহপাঠী 2 নং ওয়ার্ডের মেম্বার মোস্তাকিন আলী, তারা সহ বিজিবিকে জনগণ নিয়ে আমরা হেল্প করি। হেল্প করার পর তাদেরকে আর বাংলাদেশের ভিতরে ঢুকতে দেই না, তারা আছে। এখন 15 বিজিবি কমান্ডার সাহেব ওনারা এবং ইন্ডিয়ান সিও পর্যায়ে পতাকা বৈঠক চলছে। আমরা ওখানে যাইনি, আমরা পাশেই আছি দাঁড়িয়ে। এখন পর্যন্ত হয়তো রেজাল্ট পেলে আমরা বলতে পারবো কি হচ্ছে। যদি আপনি শুনলেন যে আসলে এখানকার ইউপি সদস্যরাও আছেন, লোকজন আছেন, তারা সবাই অধীর আগ্রহে আছেন যে কি পতাকা বৈঠকে কি সিদ্ধান্ত, এই বিষয়ে পতাকা বৈঠক হওয়ার পরেই হয়তো বিস্তারিত জানা যাবে। জ্যোতি। আনিস, আপনাকে ধন্যবাদ। টাঙ্গাইলের ভুয়াপুর ও গোপালপুরে 144 ধারা ভেঙে হামলা ও বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সকালে পাশাপাশি 2 উপজেলার নলিন বাজার ও জগৎপুরা এলাকায় এই হামলার ঘটনা ঘটে। জগৎপুরায় বেশ কয়েকটি বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নলিন বাজার, গোলপেচা এবং জগৎপুরা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার বিকেলে ভুয়াপুর উপজেলার জগৎকুড়া ও গোপালপুর উপজেলার গোলপেচা গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ জানায়, দোকানে বাকির টাকা পরিশোধ না করা নিয়ে গত 22 এপ্রিল 2 গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। এরই জেরে বৃহস্পতিবার বিকেলে আবারও 2 পক্ষে সংঘর্ষে জড়ায়। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি দোকানপাট ও বাড়িঘর। এ সময় কালাম তালুকদার নামে এক ব্যক্তি নিহত হন। আহত হন অন্তত 15 জন। পরিস্থিতি স্বাভাবিক করতে গত রাত 12টার পর গোপালপুর ও ভুয়াপুরের 2টি গ্রামে
144 ধারা জারি করে প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত 144 ধারা বহাল থাকবে বলে জানিয়েছেন প্রশাসন। এই ঘটনাটি আসলে খুব ছোট্ট একটি বিষয়কে নিয়ে শুরু হলো, এখন এটি আসলে নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তারা এই ধরনের সংঘর্ষে জড়িয়ে পড়ছে। এবং উদ্বেগের বিষয় হচ্ছে যেখানে ছোট ছোট অনেক কিশোর এবং তরুণরা রয়েছে, যে কারণে এটিকে আরো বেশি সংখ্যা ক্ষুব্ধ করে তুলেছে। কুড়িগ্রামের একটি বাজারে পুড়েছে শতাধিক দোকান। সকাল 6টার দিকে ভুরুঙ্গুমারি বাজারে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় সকালে একটি দোকানে আগুন দেখতে পান তারা, মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানে। ভুরুঙ্গামারিতে কোনো ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় পাশের উপজেলা নাগেশ্বরী ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। 1 ঘন্টা পর ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ততক্ষণে বাজারের শতাধিক দোকানে ছড়িয়ে পড়ে আগুন। পরে 2টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান বাজারে কাপড়, কসমেটিক্স, ফলের দোকান সহ বিভিন্ন পণ্যের দোকানঘর ছিল। অগ্নিকাণ্ডে প্রায় 12 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। হবিগঞ্জে এক নারী শ্রমিকের মুখে অ্যাসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে তার সাবেক স্বামীর বিরুদ্ধে। এতে ওই নারীর মুখ মারাত্মকভাবে ঝলসে গেছে। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রাত 9টার দিকে সদর উপজেলার বহুলা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায় কয়েক বছর আগে আনন্দপুর গ্রামের উজ্জ্বল মিয়ার সঙ্গে রুবিনা আক্তারের বিয়ে হয়। পারিবারিক কলহের জেরে 6 মাস আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর থেকে বিভিন্ন সময় রাস্তাঘাটে রুবিনাকে উত্ত্যক্ত করে আসছিলেন উজ্জ্বল। বৃহস্পতিবার কাজ শেষে বাড়ি ফেরার পথে উজ্জ্বল মিয়া আকস্মিক তার মুখে অ্যাসিড নিক্ষেপ করে। পরে স্থানীয়রা রুবিনাকে তাৎক্ষণিক হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান চিকিৎসক। অভিযুক্ত উজ্জ্বল মিয়াকে ধরতে অভিযান চলছে জানিয়েছে পুলিশ। বিদ্যুতের দাম বাড়ানোয় দুশ্চিন্তায় কৃষক। বলছেন ফলন এবং আয় একই থাকলেও সরকারের এই সিদ্ধান্তে বাড়বে কৃষির খরচ। এতে অস্থিরতা বাড়বে খাদ্যশস্যের বাজারে। তাই চাষিদের বাঁচাতে সরকারকে উদ্যোগী হওয়ার পরামর্শ সচেতন নাগরিকদের। বিস্তারিত শফিক ছোটনের প্রতিবেদনে ছবি তুলেছেন সাব্বির হোসেন। মাঠ থেকে নতুন ফলন তুলেছেন নওগাঁর বরুণকান্দি গ্রামের চাষি আব্দুর রাজ্জাক। ধার দেনা শোধ করতে উঠান থেকেই বেচে দিচ্ছেন ধান, মুখে নেই হাসি। তিনি বলছেন যেভাবে উৎপাদন খরচ বেড়েছে সে তুলনায় ফসলের দর উঠছে না। নতুন করে বিদ্যুতের দাম বৃদ্ধির খবরে ক্ষুব্ধ চাষিরা। ধানের দাম কম, পানির দাম বেশ দেয়া লাগছে 16 আনা, মানুষের দাম দেওয়া 16 নাই। আবার কারেন্টের বিল বাড়তি, কিভাবে এখন করা যাবে? আবার ধান কাটে পিঠে লস, ধানের দাম কম। ডিজেল, সার, কীটনাশক সহ লাগাতার কৃষি উপকরণের দাম বাড়ছে। এমনিতেই নাজেহাল চাষি, তার উপর নতুন করে সেচের দর বৃদ্ধি, দুশ্চিন্তা তৈরি হয়েছে কৃষকের মাঝে। ধানের দাম কম, কারেন্টের বিল বেশি, সার ফসফেটের দাম বেশি, কামলা আর মজুরি 1000 টাকা দিন। এই বাজে ফুপরতা হয় না, দেওয়া যাবে না অত টাকা বিল। কারেন্টের বিল বাড়লে তো এই পানি যখন হচ্ছে দায়, ওই ডিবের পানি যখন দেয় তখনও তো ওরা বেশি টাকা ধরবেই। এই জমি তো আর বাড়তি হচ্ছে না, এই 1 বিঘা জমি বাড়তি হবে কোনো দিন, এরাই থাকবে। কিন্তু হলে খরচ বাড়তি হচ্ছে, বিদ্যুতের বিল বাড়তি হচ্ছে, মনে করো খরচা বাড়তি হচ্ছে। ওষুধ, সার, হাল বোয়া, পানির দাম, আমরা ঘাটতির মধ্যে পড়ে যাচ্ছি তো কৃষক। সেচ নলকূপে পিক, অফ পিক ও ফ্ল্যাট রেট প্রতি ইউনিটে বাড়ানো হয়েছে 6.42 টাকা থেকে 7.38 টাকা, 5.77 টাকা থেকে 6.64 টাকা এবং 8.06 থেকে 9.23 টাকা। এতে উৎপাদন ব্যয় ও মূল্যস্ফীতির নতুন চাপ তৈরি হবে শঙ্কা বিশ্লেষকদের। এই মুহূর্তে বিদ্যুতের মূল্যবৃদ্ধি করাটা তো একেবারেই সাধারণ মানুষের জন্য যেমন বিপর্যয় সৃষ্টি করবে, কৃষি খাতে মহা বিপর্যয় সৃষ্টি করবে। 80% প্রান্তিক চাষিরা এই আবাদটা করে থাকে, তারা কিন্তু এই যে মূল্যবৃদ্ধি, এই মূল্যবৃদ্ধির যাতা করলে কৃষকেরা
এবং কৃষি পিষ্ট হবে। উত্তরের জেলাগুলোতে সেচ নলকূপের 70% বিদ্যুৎ চালিত। আবাদে পানি দিতে প্রতি ঘন্টায় চাষিকে গুনতে হয় 125 থেকে 145 টাকা। বিদ্যুতের উপর চাপ কমাতে সোলার ব্যবহার শুরু করেছে কর্তৃপক্ষ। সেচ চার্জ না বাড়ানোর আশ্বাস কর্মকর্তার। আমরা বরেন্দ্র কর্তৃপক্ষ মোটামুটি 17,000 গভীর নলকূপ পরিচালনা করে। এখানে কিন্তু হিউজ পরিমাণ বিদ্যুৎ ব্যয় হয়। সেই ক্ষেত্রে আমরা ধীরে ধীরে এই বিদ্যুৎ থেকে সোলারে কনভার্ট হওয়ার চেষ্টা করছি। যখন সোলারে আমরা কনভার্ট হয়ে যাব তখন আলটিমেটলি বিদ্যুতের উপর আর ওরকম চাপ পড়বে না। চাষিরা বলছেন 1 বিঘা জমিতে ফসল উৎপাদন করতে বছরে গড়ে 450 থেকে 500 ইউনিট বিদ্যুৎ প্রয়োজন হয়, অথচ সেচ বাবদ খরচ গুনতে হয় 4.5 থেকে 5,000 টাকা। নতুন করে বিদ্যুতের দাম বাড়ালে এই বোঝা আরও বাড়বে। তাই উৎপাদন খরচ কমাতে বিদ্যুতের নতুন করে দাম না বাড়ানোর পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ। হাম ও উপসর্গে থামছে না মৃত্যু। 24 ঘন্টায় ফরিদপুর ও সিলেটে উপসর্গ নিয়ে মারা গেছেন আরও 2 জন। প্রাদুর্ভাব শুরুর পরে এই নিয়ে সিলেটে প্রাণ গেল 64 জনের। জেলার বিভিন্ন হাসপাতালে 24 ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন 71 জন। মোট চিকিৎসাধীন 273 জন। ময়মনসিংহ মেডিকেলে নতুন রোগী ভর্তি হয়েছেন 19 জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন 23 জন। মোট চিকিৎসাধীন রয়েছেন 89 জন রোগী। এছাড়া বরিশাল, খুলনা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে রোগীর ভিড় রয়েছে। সন্তানের জীবন বাঁচাতে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটছেন অভিভাবকরা। পূর্ণাঙ্গ মেডিকেল কলেজের স্বপ্ন নিয়ে 8 বছর আগে যাত্রা শুরু করে চাঁদপুর মেডিকেল কলেজ। 2টি ব্যাচ MBBS শেষ করে বেরিয়ে গেলেও এখনও স্থায়ী ক্যাম্পাস পায়নি প্রতিষ্ঠানটি। শিক্ষক সংকট, শ্রেণীকক্ষের অভাব ও প্রতুল আবাসন ব্যবস্থা এবং জনবল ঘাটতির মধ্যেই চলছে ভবিষ্যৎ চিকিৎসকদের পাঠদান। অন্যদিকে 3 বছর আগে 1,370 কোটি টাকার প্রকল্প অনুমোদন পেলেও প্রশাসনিক জটিলতায় এখনও হয়নি জমি অধিগ্রহণ। 2018 সালে প্রতিষ্ঠিত চাঁদপুর মেডিকেল কলেজ, অথচ জেলার সদর হাসপাতালের 4র্থ তলায় চলে ক্লাস। প্রতিষ্ঠার 8 বছর পেরোলেও কলেজটিতে অগ্রযাত্রার পথে বড় বাধা শিক্ষক, শ্রেণীকক্ষ ও আবাসন সংকট। বর্তমানে 6টি ব্যাচে 344 জন শিক্ষার্থী নিয়ে চলছে কার্যক্রম। রয়েছে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি সহ 11টি বিভাগ। তবে হোস্টেল না থাকায় ভাড়া করা 2টি ভবনে থাকেন শিক্ষার্থীরা। বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ চিকিৎসকেরও রয়েছে তীব্র সংকট। অনুমোদিত 89 জন শিক্ষকের বিপরীতে কর্মরত মাত্র 48 জন। দৌড়ে এখানে আসতে হচ্ছে, এখানে আবার হসপিটাল, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আরেকটা ভবনে ক্লাস করতেছে। এখানে একটা ক্লাসে বসলাম তো আরেকটা ক্লাসে হচ্ছে না, এরকম আমাদের যেহেতু 5টা বেসে চলমান, তো এটা একটা বড় প্রবলেম। ক্যান্টিন নেই আমাদের রিডিং রুমে পর্যাপ্ত জায়গা না থাকে আমাদের হোস্টেলে চলে যাওয়া লাগতেছে। শুধু শিক্ষক নয়, প্রশাসনিক ও কারিগরি জনবলেও রয়েছে বড় ঘাটতি। মেডিকেল টেকনোলজিস্ট, হিসাবরক্ষক, উচ্চমান সহকারী সহ 20টি রাজস্ব পদের মধ্যে কর্মরত আছেন মাত্র 3 জন। দীর্ঘদিন জনবল নিয়োগ না হওয়ায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। তাছাড়া মেডিকেল কলেজটিতে এখনও 4র্থ শ্রেণীর পদের সৃষ্টিই হয়নি। আমাদের শিক্ষক সংকট চরম। তো আমাদের যদি আমাদের প্রত্যেকটা সাবজেক্টে যদি শিক্ষক আমরা যদি সেরকম কোয়ালিফাইড শিক্ষক, সাবজেক্টের শিক্ষক পাই, তাহলে আমাদের মানসম্মত আমাদের চিকিৎসক তৈরি করা সম্ভব। 2023 সালে চাঁদপুর মেডিকেল কলেজ, হাসপাতাল ও নার্সিং কলেজ নির্মাণে 1,370 কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন পায়। কিন্তু সরকার পতনের পর থমকে গেছে অগ্রগতি। প্রশাসনিক জটিলতায় এখনো শুরুই হয়নি জমি অধিগ্রহণ। ফাইলটি মাননীয় প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে আছে। আমরা আশা করছি খুব শিগগিরই যদি আমরা মাননীয় প্রধানমন্ত্রীর উক্ত ফাইলটিতে সম্মতি জ্ঞাপন করেন, অচিরেই আমাদের চাঁদপুর মেডিকেল কলেজের ভূমি উন্নয়ন তথা অবকাঠামো নির্মাণ কাজ শুরু করতে পারব। স্থায়ী ক্যাম্পাস না থাকায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ক্লিনিক্যাল শিক্ষা, পর্যাপ্ত কেস স্টাডি এবং ব্যবহারিক প্রশিক্ষণের সুযোগ না থাকায় চিকিৎসা শিক্ষার মান নিয়ে উদ্বিগ্ন শিক্ষক শিক্ষার্থীরা। অন্যান্য বড় মেডিকেল যে রেয়ার কেসগুলো স্টাডি করতে পারে, আমরা সেই রেয়ার কেসগুলো স্টাডি করতে পারতেছি। আমরা অবশ্যই চাই আমাদেরকে একটা উন্নত মানের শিক্ষা ব্যবস্থা, উন্নত মানের পরিবেশের মাধ্যমে আমাদেরকে নিয়ে যাওয়া হোক।
পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ, হাসপাতাল ও নার্সিং কলেজ বাস্তবায়িত হলে চাঁদপুর সহ আশেপাশের জেলার বিপুল সংখ্যক মানুষের স্বাস্থ্যসেবায় যোগ হবে নতুন মাত্রা, এমনটাই বলছেন স্থানীয়রা। জারিন অর্নি, যমুনা নিউজ। আর এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।